দর্শক আপনাদের স্বাগত ফিনটক উইথ জেবুন্নেসা আলুর শোতে। আমরা আজকে আলোচনা করব এক্সচেঞ্জ রেট নিয়ে। আপনারা জানেন যে গত 14ই মে বাংলাদেশ ব্যাংক এক্সচেঞ্জ রেট অর্থাৎ ডলারের দাম বাজার নির্ভর করা শুরু করেছে, অর্থাৎ এখন আর বাংলাদেশ ব্যাংক এই রেটটি সেট করে দিবে না, ডিমান্ড এবং সাপ্লাইয়ের উপর বেস করে যেই রেট হয়, ডলারের যেই দাম হয় সেটি এখন কার্যকর হবে। তো এই যে নতুন রেজিমে আমরা ঢুকলাম, এর মধ্যে প্রায় 1.5 মাস পার হয়ে গিয়েছে। তো মার্কেটে কি ধরনের ডেভেলপমেন্ট আসলো, ফরেক্স মার্কেটে কি আসলে স্ট্যাবিলিটি আসলো কিনা, এই বিষয়টি আমরা আজকে আলোচনা করব বিভিন্ন ইন্ডিকেটর দিয়ে। তো আমরা যেটা প্রথমেই বলতে চাই যে শুরুতে কিন্তু এই যে ফ্রি ফ্লোট এক্সচেঞ্জ রেট সেটি নিয়ে কিন্তু অনেক দিন ধরেই আইএমএফ এর সঙ্গে, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, তাদের যে 4.6 বিলিয়ন লোন প্যাকেজ আমাদের সঙ্গে আছে সেটির আওতায় আইএমএফ এর একটি বড় ধরনের আইএমএফ এর সঙ্গে বাংলাদেশ ব্যাংকের একটি কমিটমেন্ট ছিল, বা আইএমএফ এর পক্ষ থেকে একটি কন্ডিশন ছিল যে আমাদেরকে এই ফ্রি ফ্লোটিং এক্সচেঞ্জ রেট রেজিমে যেতে হবে, অর্থাৎ কন্ট্রোল মেকানিজম থেকে বেরিয়ে আসতে হবে। তো সেটি নিয়ে কিন্তু আমরা অনেকদিন ধরে বার্গেন করছিলাম যে আমরা এই রেজিমে ঢুকলে আমাদের একটা ইনিশিয়ালি একটি বড় ধরনের আতঙ্ক কাজ করছিল যে যখন মার্কেট এক্সচেঞ্জ রেট বাজারের উপর ছেড়ে দেওয়া হবে তখন মার্কেট একটা আমরা রিয়াকশন দেখতে পাবো, হঠাৎ করে ডলারের দাম জাম্প করবে, এই আশঙ্কাটাই অনেক বেশি ছিল। ইভেন অনেক ধরনের মার্কেটে অনেক ধরনের গুজবও ছিল যে এক্সচেঞ্জ রেট 150 টাকা পর্যন্ত যেতে পারে। তো এই অবস্থার কারণে বাংলাদেশ ব্যাংক কিছুটা সময় নিচ্ছিল মার্কেটে এটি ইমপ্লিমেন্ট করার জন্য, একটি প্রপার টাইমের জন্য তারা অপেক্ষা করছিল, যেই সময়ে এটি ইমপ্লিমেন্ট করলে আমরা এই আনইউজুয়াল ফ্লাকচুয়েশনগুলো আমরা অ্যাভয়েড করতে পারবো, এই ধরনের কিছু ব্যাপার ছিল। বাট আইএমএফ কেন আমাদের এই ফ্রি ফ্লোটিং এক্সচেঞ্জ রেটে যাওয়ার জন্য চাপ দিচ্ছিল? তার প্রধান কারণ ছিল ট্রান্সপারেন্সি আনা, এক্সচেঞ্জ রেটে ট্রান্সপারেন্সি আনা, এবং এই এক্সচেঞ্জ রেট যদি মার্কেট বেসড হয় তাহলে আমাদের যে রিজার্ভ, ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ, সেটিও আরও বেশি বাড়তে সাহায্য করবে। তো এই দুটি ছিল মেইন বিষয়। ট্রান্সপারেন্সিটা গুরুত্বপূর্ণ এই কারণে, বাইরের দেশের ইনভেস্টর যখন বাংলাদেশে ইনভেস্ট করবে তার ইনভেস্টমেন্ট প্ল্যান অর্থাৎ ডলারের অ্যাগেনস্টে যে এক্সচেঞ্জ রেট সেটি কিন্তু গুরুত্বপূর্ণ একটি ইন্ডিকেটর। সে এখানে আসলে ইনফ্লেশন অ্যাডজাস্ট করে, এক্সচেঞ্জ রেট অ্যাডজাস্ট করে তার বিজনেস কতটুকু ভায়াবল হবে, সে যখন ফেরত নিয়ে যাবে তার টাকাটা তখন সে ডলারে কত ডলার নিতে পারবে। যদি এক্সচেঞ্জ রেট যদি খুব বেশি ফ্লাকচুয়েট করে এবং সেটি যদি কৃত্রিমভাবে নিয়ন্ত্রিত থাকে তাহলে কিন্তু আগে থেকে ইনভেস্টাররা প্রেডিক্ট করতে পারে না যে আসলে এইখানে আমার ইনভেস্ট করলে সেটি লাভ হবে না লস হবে। তো এই কারণে আমরা দেখেছি যে ইন্টারন্যাশনাল এজেন্সিগুলো সবসময় ট্রান্সপারেন্সির উপর অনেক বেশি গুরুত্ব দেয় এক্সচেঞ্জ রেটের ক্ষেত্রে। তো বাংলাদেশ ব্যাংক ফাইনালি 14ই মে থেকে এই নতুন এক্সচেঞ্জ রেট রেজিম শুরু করলো। আমরা দেখলাম যে এটি বাজারের উপর ছেড়ে দেওয়া হলো। এরপর কি ঘটলো? এরপর আমরা দেখলাম যে যেই আশঙ্কাটা ছিল যে আমাদের এক্সচেঞ্জ রেট অনেক বেড়ে যাবে, সেই আশঙ্কাটি আসলে ভুল প্রমাণিত হয়েছে। বরং আমরা দেখতে পাই যে এক্সচেঞ্জ রেট অর্থাৎ ডলারের দাম বরং কমেছে, অর্থাৎ আমাদের টাকার যে ডেপ্রিসিয়েশনের যে প্রেশারটি সেটি কমেছে, বরং টাকা অ্যাপ্রিসিয়েট করেছে, অর্থাৎ টাকার দাম বেড়েছে কমার বদলে। অর্থাৎ আমরা দেখি যে উল্টো রিয়াকশন হয়েছে। কেন? তার প্রধান কারণ হলো আমরা দেখেছি যে মার্কেটে আমাদের যে ডলারের ইনফ্লো সেটি অনেক বেশি হাই ছিল বিভিন্ন সোর্সের মাধ্যমে। তার প্রধান অন্যতম সোর্স ছিল আমাদের রেমিটেন্স। আমরা যদি দেখি যে যেহেতু 14ই মে এই সময়টাও বাংলাদেশ ব্যাংক নির্ধারণ করেছে জাস্ট ঈদের আগে, যাতে করে ঈদের সময় ইউজুয়ালি আমাদের রেমিটাররা অনেক বেশি রেমিটেন্স পাঠায়, ফলে ইমিডিয়েট যে একটা ক্রাইসিস হওয়ার যে একটা সম্ভাবনা ছিল সেটি অ্যাবজর্ব করার মতো যথেষ্ট রেমিটেন্স যেহেতু ঈদের আগে থাকে, সে কারণে তারা এই সময়টাকে বেছে নিয়েছে এবং সেটি ফাইনালি কাজ করেছে। আমরা দেখেছি যে রেমিটেন্স ইনফ্লো তখন অনেক বেশি হাই ছিল, তো যে কারণে আমরা দেখতে পাই যে আমাদের ডলারের রেটে তেমন কোনো পরিবর্তন আসেনি। এরপর যেহেতু আমরা এই আইএমএফ এর কন্ডিশনটি মেনে নিয়েছি, ফলে আইএমএফ তার 2 কিস্তির লোন একসাথে আমাদের খুব দ্রুত সময়ে রিলিজ করে দিয়েছে। আইএমএফ এর কিস্তির রিলিজের অন্যতম গুরুত্ব হলো যে অন্যান্য যে ইন্টারন্যাশনাল ডোনার এজেন্সি তারা কিন্তু আইএমএফ এর এই যে রিভিউ বা কোনো দেশকে
দেশকে যখন তারা লোন দেয়, তারা অবশ্যই সেই দেশের উপর রিভিউ করে একটি লোন দেয়। তো তাদের উপর কনফিডেন্সটা রাখে যে হ্যাঁ এই দেশে লোন দেয়া যায়। তো এইটার ভিত্তিতে আমরা দেখেছি যে বিভিন্ন মাল্টিন্যাশনাল এজেন্সিও কিন্তু আমাদেরকে তাদের বিভিন্ন ধরনের বাজেট সাপোর্ট এবং অন্যান্য লোন যেগুলো আমাদের পাইপলাইনে ছিল, যেটি IMF এর লোন অ্যাপ্রুভালের অপেক্ষায় ছিল, সেগুলোও খুব দ্রুত গতিতে রিলিজ হয়েছে। এর ফলে আমরা দেখতে পাই, আমরা যদি কিছু ইন্ডিকেটর দেখি, যে আমাদের যে রিজার্ভ যেটি 29শে মে ছিল BPM-6 অনুযায়ী, অর্থাৎ যেই লেটেস্ট ক্যালকুলেশনটি IMF ফলো করে, IMF এর ওই ক্যালকুলেশন অনুযায়ী আমাদের 29শে মে গ্রস রিজার্ভ ছিল $20.57 বিলিয়ন। সেটি 30 জুনে এসে দাঁড়িয়েছে $26.66 বিলিয়ন, অর্থাৎ প্রায় $6 বিলিয়নেরও বেশি রিজার্ভ আমরা গেইন করেছি এক মাসের মধ্যে। এবং আমরা দেখি 26.66 বিলিয়ন, এটি কিন্তু প্রায় 5 মাসের ইম্পোর্ট খরচের সমান। একটি দেশে কেন রিজার্ভ 26 আর 20 এর মধ্যে তফাৎ কি, বা কেন আমরা রিজার্ভ বাড়াতে চাচ্ছি? তার প্রধান কারণ হলো একটি দেশের রিজার্ভ তার ওই দেশের শক্তিটা প্রদর্শন করে। অন্যান্য দেশ এখানে যখন ইনভেস্ট করে, তারা ইনভেস্টমেন্টটা যখন ব্যাক করে নিয়ে যাবে, তখন যদি আমাদের পর্যাপ্ত রিজার্ভ না থাকে তাহলে কিন্তু তারা ব্যাক করে নিতে পারবে না। সো আমরা কতটুকু ক্যাপাবল তাদের এই সাপোর্ট দেওয়ার ক্ষেত্রে, সেটি রিজার্ভ প্রমাণ করে। এবং ওই দেশের ইম্পোর্ট, আমাদের ইম্পোর্টকে পর্যাপ্ত সাপোর্ট দিতে হয় কিন্তু আমাদের রিজার্ভ থেকে। তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাই যে ইন্টারন্যাশনাল IMF এর অনুযায়ী, শর্ত অনুযায়ী বা তাদের যে স্ট্যান্ডার্ড, সেই অনুযায়ী একটি দেশের কমপক্ষে 3 মাসের ইম্পোর্টের সমান রিজার্ভ থাকতে হবে। এটি হলো একটা বেসিক স্ট্যান্ডার্ড। তো আমরা এখন যেই রিজার্ভ পজিশনে আছি 26.66 বিলিয়ন, সেটি প্রায় 5 মাসের ইম্পোর্টের সমান। আমাদের যেহেতু এখনকার মান্থলি ইম্পোর্ট 5 থেকে 6 বিলিয়ন ডলারের মধ্যে আছে, তো সেই অনুযায়ী প্রায় 5 মাসের সমান আমাদের এখন রিজার্ভ আছে। অর্থাৎ এই যে 3 মাস যে বেসিক স্ট্যান্ডার্ড, তার চাইতে আমরা অনেক বেশি ভালো অবস্থায় আছি। এবং আমরা দেখি যে এই যে $6 বিলিয়ন কিন্তু আমাদের রিজার্ভ বেড়েছে। এবং আমরা যদি রেমিটেন্সে দেখি, রেমিটেন্সও কিন্তু আমরা প্রায় $6 বিলিয়ন বেশি আমরা রেমিটেন্স গেইন করেছি এই ফিসকাল ইয়ারে, অর্থাৎ 2025 ফিসকাল ইয়ারে। আমরা যদি দেখি, আমরা $30 বিলিয়নেরও বেশি রেমিটেন্স আমরা পেয়েছি, যেটি আগের বছরের তুলনায় $6 বিলিয়ন বেশি, যেটা হিস্ট্রিতে এক বছরে এত বেশি রেমিটেন্স হাইস্ট। তার এই যে $6 বিলিয়ন, সেটি কিন্তু আমাদের এই যে মানি লন্ডারিং স্টপ হওয়া, এবং অন্য আরেকটি প্রধান কারণ হলো এই যে আমরা যখন বাজার নির্ভর এক্সচেঞ্জ রেটে গেলাম, তখন কিন্তু আমাদের ইনফর্মাল এবং ফর্মাল মার্কেটের ডলারের গ্যাপ আর থাকলো না, যে কারণে এখন রেমিটাররা হুন্ডিতে টাকা না পাঠিয়ে ব্যাংকিং চ্যানেলে পাঠাচ্ছে। কারণ আগে যেটা হতো যে আপনি যদি হুন্ডিতে টাকা পাঠান 8 থেকে 10 টাকা পর্যন্ত আপনি বেশি পেতেন, সেখানে এখন সেই গ্যাপটি নেই। এখন আপনি ব্যাংকিং চ্যানেলে পাঠালেও যা পাবেন, বাইরের চ্যানেলে বরং আপনি যদি ইনফর্মাল চ্যানেলে পাঠান তার চাইতে কম পাবেন। কারণ ব্যাংকিং চ্যানেলে পাঠালে যেই রেট, বাইরেও সেই রেট, অথচ ব্যাংকিং চ্যানেলে পাঠালে আপনি আরও 2% ইনসেন্টিভ পাচ্ছেন। তো যে কারণে এই যে ফ্রি ফ্লোট এক্সচেঞ্জ রেট, যেটা IMF চাচ্ছিল যে এটা হলে আমাদের মার্কেট স্টেবল হবে, আমাদের রিজার্ভ অ্যাকুমুলেশন হবে, সেটি আমরা অলরেডি দেখতে পাচ্ছি। এবং আমাদের যে এক্সচেঞ্জ রেট ছিল, সেটি কিন্তু মে মাসে ছিল 122.96, প্রায় 123 টাকা আমাদের তখনকার ইন্টারব্যাংক এক্সচেঞ্জ রেট ছিল। কিন্তু আমরা যদি 26 জুনে দেখি, এটি কিন্তু 122 টাকা 76 পয়সায়, অর্থাৎ এই যে 122 টাকা 96 পয়সা থেকে 122 টাকা 76 পয়সায় নেমে এসেছে, অর্থাৎ স্লাইটলি এটি কমতে শুরু করেছে ধীরে ধীরে। এবং আমরা যদি রেমিটেন্স রেটে দেখি, এটি কিন্তু আগে যেটি 123 টাকা পর্যন্ত ছিল, সেটি এখন 122 টাকা 50 পয়সায় নেমে এসেছে। অর্থাৎ আমাদের এই যে মার্কেট একটা ভালো লিকুইড হয়েছে, ডলারের লিকুইডিটি আরও বাড়তে শুরু করেছে এই আমরা বাজার দর নির্ভর একটি এক্সচেঞ্জের রেজিমে যাওয়ার ফলে। এবং এটার ফলে আমাদের ইকোনমিতে ইম্প্যাক্ট যদি আমরা একটু দেখেন, আমাদের যেহেতু রিজার্ভ বেড়েছে $6 বিলিয়ন, অর্থাৎ এই যে বিভিন্ন মাল্টিন্যাশনাল এজেন্সিগুলো আমাদের ফান্ড দিয়েছে, এবং আমাদের হাই রেমিটেন্স ইনফ্লোর কারণে বাংলাদেশ ব্যাংক
মার্কেট থেকে ডলার কিনেছে, যেখানে 14ই মে যখন আমরা এই নতুন রেজিমে প্রবেশ করলাম তখন কিন্তু বাংলাদেশ ব্যাংক ধারণা করছিল যে এই মার্কেটে এক্সচেঞ্জ রেট ম্যানিপুলেশন হবে বা ফ্লাকচুয়েশন হবে। এ কারণে তারা কিন্তু ফান্ড নিয়ে রেডি ছিল যাতে করে মার্কেটে এ ধরনের কোনো আনইউজুয়াল প্লে হলে তারা সেখানের ফান্ড ইনজেক্ট করে রেটটাকে স্টেবল রাখবে। কিন্তু আমরা দেখতে পাই যে গত 1.5 মাসে বাংলাদেশ ব্যাংকের কোনো ধরনের ফান্ড ইনজেকশনেরই প্রয়োজন হয়নি। কোনো ধরনের ফান্ড ইনজেকশন ছাড়াই আমাদের রেট স্টেবল আছে, বরং আরও কমেছে, ডলারের দাম আরও কমেছে এবং উল্টো মার্কেট থেকে বাংলাদেশ ব্যাংক ডলার কিনেছে, ফলে রিজার্ভ বেড়েছে। এই যে $6 বিলিয়ন মার্কেটে আমাদের রিজার্ভ বাড়লো, এর ফলে আমাদের কি সুবিধা হলো? $6 বিলিয়ন ফলে আমাদের প্রায় 73,000 কোটি টাকা কিন্তু আমাদের মানে এই সমান, এটা যে বিভিন্ন এজেন্সি থেকে আমরা পেলাম, এর ফলে এর ইকুইভ্যালেন্ট আমরা প্রায় 73,000 কোটি টাকার লোকাল কারেন্সি এটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক মার্কেটে এখন ইনজেক্ট করতে পারে, অর্থাৎ সরকার এই ডলারের এগেনস্টে এই পরিমাণ টাকা তারা এখন নিতে পারে। ফলে সরকারের যে একটা লোকাল লিকুইডিটি যে একটা প্রবলেম ছিল, লোকাল কারেন্সি যে একটা প্রবলেম ছিল, তারা ব্যাংক থেকে বড় করছিল, আমাদের এখন রেভিনিউ শর্টফল, যেহেতু আমাদের ইকোনমিক অ্যাক্টিভিটিস এখন মন্দা যাচ্ছে, তো সেই জায়গায় আমরা দেখতে পাই যে এই যে রিজার্ভ বাড়ার ফলে এই সমপরিমাণ টাকা যখন মার্কেটে সরকারের কাছে চলে যাচ্ছে, ফলে ব্যাংকিং সিস্টেমে কিন্তু লিকুইডিটি ফ্লোটাও বেড়ে যাচ্ছে, সরকারের ধারের পরিমাণ কমে যাবে, ফলে মানে ব্যাংক থেকে ফলে ট্রেজারি বিল বন্ডের রেট যে 12% প্লাস হয়ে গিয়েছিল, ব্যাংকগুলো যে প্রাইভেট সেক্টরের লোন না দিয়ে বরং এই সরকারি বিল বন্ডে রাখছিল, সেই প্রবণতা কিন্তু কমে যাবে, যেহেতু রেট কমে যাবে। রেট কমে গেলে তখন ব্যাংকগুলো আবার প্রাইভেট সেক্টরে ইনভেস্ট করতে শুরু করবে, তখন কিন্তু আমাদের ইকোনমি আবার ভাইব্রেন্ট হতে শুরু করবে। আমরা শেষ করার আগে আরেকটি বিষয় আপনাদের সচেতনতার জন্য বলতে চাই যে ব্যাংকের ট্রানজ্যাকশন সহজে করার জন্য ম্যানুয়াল পদ্ধতি থেকে বেরিয়ে আপনারা অনলাইন মাধ্যমগুলো বা অনলাইন প্ল্যাটফর্মগুলো ব্যবহার করুন। যেমন আপনারা বিভিন্ন ব্যাংকের এখন মোবাইল অ্যাপস আছে, এছাড়া মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রোভাইডার বিভিন্ন MFS আছে, যার মাধ্যমে আপনারা সহজে ট্রানজ্যাকশন করতে পারেন। এতে করে আপনার খরচ কমবে, সময় বাঁচবে। তো এই ছিল আজকে আলোচনার বিষয়। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং আমাদের প্রোগ্রামটি যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন।